বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে আগের মতো যেটা আমরা মনে করেছিলাম যে ভালো থাকবে বলে আশা করেছি ৫ তারিখের পর থেকে, সেখান থেকে অবশ্যই কিছুটা অবনতি হচ্ছে। যে প্রক্রিয়ায় ৫ তারিখে আমরা স্বাধীনতা এনেছিলাম, বিজয় এনেছিলাম, সেই বিজয়ের পরবর্তীতে আমাদের মধ্যে যে ঐক্যটা থাকা উচিত ছিল সেটা নেই। এবং এটা নেই যে সেটা স্পষ্ট হচ্ছে প্রতিদিন। এবং এটার অন্যতম একটি বড় ষড়যন্ত্রের কারণ হচ্ছে আওয়ামী লীগ তার ১৬ বছরের সকল তার যত ধরনের ষড়যন্ত্র করেছিল, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে ধ্বংস করেছিল, মানুষকে খুন করেছিল, গুম করেছিল, এই সব কিছুকে ঢেকে ফেলার জন্যই আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে আমাদের ভিতরে এই ধরনের সমস্যা তৈরি করে দেয়া, অনৈক্য তৈরি করে দেয়া। এখন যেটা হচ্ছে, জামাত বলছে বিএনপির দোষ, বিএনপি বলছে জামাতের দোষ, ইসলামী আন্দোলন বলছে আরেকটা দলের দোষ। আমরা একে অপরের ভিতরে লেগে যাচ্ছি এবং আলেম ওলামা বলছে আরেকজনের দোষ, আবার সাধারণ মানুষ বলছে আরেকজনের দোষ। এই দোষে দোষে আওয়ামী লীগের দোষগুলো কিন্তু ঢেকে যাচ্ছে। আপনি দেখেন ২,০০০ মানুষকে হত্যা করার পরে, ৩০ থেকে ৫০,০০০ মানুষকে আহত করার পরে বাংলাদেশে যেই পরিমাণ আওয়ামী লীগের পিকচারটা জনগণের কাছে থাকা উচিত ছিল, সেই পিকচারটা এখন কিন্তু ঢাকা শহর সহ বাংলাদেশের কোনো শহরে আপনি পাবেন না। আমি এখানে একটা যোগ করি আপনার সঙ্গে, সেটি হলো যে বিএনপির বিরুদ্ধে দখল চাঁদাবাজির অভিযোগ রয়েছে, জামাতের বিরুদ্ধে বিএনপি অভিযোগ করে তারা বিভিন্ন পদ দখল করতেছে, তাই না? এরকম অভিযোগ পরস্পরের বিরুদ্ধে করছে। কিন্তু এটা অবাক করা কাণ্ড, সবাই একসময় নির্যাতনের শিকার হয়েছিল। এইখানে একটু খটকা লাগে যে এই যে তাদের খুব কাছের মানুষ, তাদের দলীয় নেতারা ফাঁসি থেকে শুরু করে গুম খুন হেন অত্যাচার নেই যেটা হয়নি, এরা এটা কিভাবে ভুলে গেল তো তাড়াতাড়ি? না, আসলে দেখেন, আমি তো সেজন্য প্রায় বলি যে বাংলাদেশের শেখ হাসিনা বিদায় নেওয়ার কারণে একদিকে যেমন কল্যাণ হয়েছে, সেটা হচ্ছে আমরা একটা ফেসিবাদকে বিদায় দিতে পেরেছি, আর একটা অকল্যাণ হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষগুলো আবার অনৈক্যের মধ্যে চলে যাচ্ছি। গত ১৬ বছর কিন্তু আমরা বিএনপি জামাতের বিরুদ্ধে একে অপরের বক্তব্য পরিলক্ষিত করিনি তেমনটা। স্বাভাবিক প্রক্রিয়ায় দল তাদের তাদের কার্যক্রম করেছে, কিন্তু এখন শেখ হাসিনা বিদায় হওয়ার পরে মনে হচ্ছে যেন সবাই যার যার তরিকায় আবার ফিরে এসেছে, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এবং এই বিষোদ্গারের যে বড় ইম্প্যাক্ট একটা পড়তে পারে, সেটা আপনাকে ধারণা রাখতে হবে যে আগামীর বাংলাদেশে এটার বড় ধরনের একটা ক্ষতির কারণ আছে। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ধারণা তৈরি করে দেয়া যে আগেই ভালো ছিলাম, পূর্বেই ভালো ছিলাম, এটা কিন্তু একটা পরিকল্পনার অংশ। আপনার বুঝতে যদি না পারেন যে আসলে এটা পরিকল্পনার গেইমে আপনি পড়ে গিয়েছেন, তাহলে তো আপনার রাজনীতিতে আপনি সফল হবেন না। কারণ আওয়ামী লীগ এটাই চায় যে আমরা কেমন ছিলাম, জনগণের কাছে তোমরা যেটা উপস্থাপন করেছো ৫ই আগস্টের আগে, সেইটাকে ভুল প্রমাণিত করার জন্য তোমাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেব, তোমরা তোমাদের মধ্যে তর্কে থাকবা, কিন্তু একটা পর্যায়ে গিয়ে জনগণ কিন্তু বাধ্য হবে বলতে যে তার চেয়ে মন্দের ভালো আওয়ামী লীগই আমার কাছে ভালো। এবং সেই কাজটা করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনি দেখেন ২-৩টি সাক্ষাৎকারের মধ্য দিয়েই কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। সেনাপ্রধানের কঠোর বক্তব্য, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাক্ষাৎকার এই সাম্প্রতিক সময়ে, এবং তাদের বিভিন্ন উপদেষ্টারাও কিন্তু এই বক্তব্যগুলো দিচ্ছে। সে বক্তব্য থেকেও স্পষ্ট যে ষড়যন্ত্র চলমান, দেশ বিদেশি ষড়যন্ত্র চলমান, এবং তারা এই কাজগুলো করছে। এখন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেটা উচিত ছিল, সেটা হচ্ছে আমাদের এই দলগুলোর মধ্যে একে অপরের সাথে সংযুক্ত করে, যেটা আগের বক্তাও বলেছেন যে আমাদের মধ্যে ঐক্যের জন্য অন্ততপক্ষে বসে আলোচনা করা কিছু ইস্যুতে, যেমন শেখ হাসিনা যে সকল অপকর্ম করেছে সেই কর্মগুলোকে আমরা জাতির কাছে প্রচারণা অব্যাহত রাখা, জাতির কাছে এটাকে জানানো, এবং বর্তমান সময়ের আইন শৃঙ্খলা সহ সবকিছু রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটা বিষয় লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সেটি হলো আমরা লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়া বলুন অথবা যার যার জায়গা থেকে নানান ব্লগের কথা বলুন, আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে এই দলটির একদম মাঠ পর্যায়ের লোকেরা যে কথাগুলো বলছেন সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। তারা আসলে গর্ত থেকে গলা বের করে ফেলেছেন, বের করার চেষ্টা করছেন না, গলাটা অলরেডি বের করে ফেলেছেন। এবং একটা অদ্ভুত বক্তব্য তারা রাখছেন, সেটি হলো তারা কিন্তু জামাত বা বিএনপির বিরুদ্ধে কিচ্ছু বলছে না, শুধু তাদের মূল টার্গেট হলো প্রফেসর ইউনূস সরকার এবং এই নতুন যে রাজনৈতিক দল হলো। এটা কেন? আমি যেটা মনে করি এই সরকারের এখানে একটা বড় ধরনের দুর্বলতা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের, উল্টো ভাবে বলি যে সরকার ঠিক মতোই আছে না, এখানে যেহেতু আওয়ামী লীগ তার বিরুদ্ধে লেগেছে, না, দুটোই আছে। কিন্তু আমার প্রশ্নটা ওইটা না, আমার প্রশ্নটা ছিল যে এই দুই রাজনৈতিক দলের ব্যাপারে আওয়ামী লীগ নীরব কেন? এইটাই আওয়ামী লীগের একটা কৌশল। আওয়ামী লীগ চায় এই রাজনৈতিক দলগুলোর উপরে ভিত্তি করেই আবার প্রতিষ্ঠিত হতে। অতএব প্রতিষ্ঠিত হতে হলে তার জন্য প্রথম কাটা এবং বাধা হচ্ছে ডক্টর ইউনূসের এই সরকার।
এই সরকারকে সে কারণে তিনি হাইলাইটস করে যে কোনো মূল্যে এই সরকারকে বিপদে ফেলতে পারলে তার বেনিফিশিয়ারি আওয়ামী লীগ যে ভোগ করবে এবং বেনিফিট তারা পাবে এটা তারা যে ভালো করে বুঝতেছে। তারা জানে যে যে কোনো মূল্যে আমাকে ইন হতে হবে। তো এখন তারা বুঝতেছে যে কালকেই এসে ক্ষমতায় বসতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি বিতর্কিত করে যে কোনো মূল্যে তাকে ফেলে দেয়া যায়, এই সরকারকে যে কোনো মূল্যে মাঝপথে বন্ধ করা যায়, তাহলে তারা যে কোনো উপায়ে এই গভর্নমেন্টের মধ্যে মানে নেক্সট কোনো ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের মধ্যে তারা ঢুকবে। তারা 5টা 10টা আসন পেলেও সংসদে ঢুকতে চায়। অর্থ হচ্ছে তারা টিকে থাকলো, পরবর্তী 5 বছর গিয়ে দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত করে তারা বিভিন্ন জায়গায় তাদেরকে আকৃষ্ট করাবে এবং আকৃষ্ট করার মধ্য দিয়েই আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে। সে কারণেই তারা বেছে নিয়েছে যে রাজনৈতিক দলগুলোকে এখন প্রতিপক্ষ, বিশেষ করে বিএনপিকে তারা প্রতিপক্ষ মোটেও বানাবে না, এবং বানানোর জন্য তাদের কোনো পেজ থেকে শুরু করে টকশো থেকে শুরু করে কোনো জায়গায় আলোচনা নাই। সব জায়গায় একই আলোচনা, শুধু ইউনূস সব শেষ করে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সব ধ্বংস করে দিয়েছে এবং ইউনূসকে টার্গেট করে এখন তারা পথ চলছে। আমি যে পয়েন্টটাতে ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের যে সবচেয়ে বড় ব্যর্থতাটা শুরুর দিন থেকে ছিল সেটা হচ্ছে তারা বাংলাদেশের মানুষের কালচারটাকে অ্যাডাপ্ট করতে পারেনি। এই দেশের আপনি নরম নরম থেকে ওই বিশ্বে কিভাবে আধুনিক সভ্যতা মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষা হয়, খুব ভালোবেসে আদর যত্ন করে দেশটা গঠন হয়, সেটা তো বাংলাদেশ না। এই বাংলাদেশ যদি আপনার মুগুর হয়, মুগুরের পরিবর্তে মুগুরের প্রয়োজন। এই বাংলাদেশের যেখানে আওয়ামী লীগ 16 বছর পর্যন্ত অন্যায়ভাবে মানুষদেরকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, সেখানে আপনি সেই সকল চোর ডাকাত খনিদেরকে আপনি যদি কঠোরভাবে দমন করতে না পারেন, এমনকি আমি আইন শৃঙ্খলা বাহিনীকে এ পর্যায়েও বক্তব্য দিতে শুনেছি, এমনকি আইন উপদেষ্টা থেকে শুরু করে অনেককেই দেখেছি যে জাস্ট আমরা গ্রেপ্তার করব বা আমরা আইনি প্রক্রিয়ার যাতে কোনো ধরনের ব্যাহত না হয়, এই শব্দচয়নগুলো অনেক ক্ষেত্রে দুষ্কৃতিকারীদেরকে উৎসাহ যোগায়। যেমন আপনি দেখেন যে ডেভিল হান্ট যখন আমাদের শুরু হয়েছিল, সেই সময়ের শুরুর দিকে কিন্তু একটু গরম গরম ভাব, 2-3 দিনের মধ্যে ডেভিল হান্ট আর নাই, এখন ডেভিল হান্ট আবার লুকিয়ে গিয়েছে। এই যে ডেভিল হান্টের জায়গাটাতেও আমরা সফল হতে পারলাম না। তার মানে যারা দুষ্কৃতিকারী তারা ধরে নিচ্ছে যে আমি যদি অন্যায় করি আমার সর্বোচ্চ শাস্তি জেলে যেতে হবে, জেলে যদি আমি যাইও তাহলে আমি 2-3 মাসের মধ্যে জামিন পেয়ে মুক্ত হয়ে আসব। তো যারা জামিনের গ্যারান্টি পেতে পারে মনে মনে ধারণা পোষণ করে, কোনোদিনই সেই দেশে আপনি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে বন্ধ করতে পারবেন না। কিন্তু ওদের মধ্যে যদি এমন কোনো ভয় সৃষ্টি করে দেওয়া যেত যে ধরলেই ক্রস ফায়ার হতে পারে, ধরলেই আবার এমন কোনো শাস্তি হতে পারে যে ফাঁসি হতে পারে, আইন প্রক্রিয়ার মধ্য থেকেই হবে, কিন্তু ওই ভয়টা তাদের ভিতর থেকে কেটে গিয়েছে বিধায় আজকের কিন্তু বাংলাদেশে এই ধরনের একটি ষড়যন্ত্র এবং সকল ধরনের অন্যায় কার্যক্রম তারা করছে। কিন্তু আমরা আওয়ামী লীগের মতো ক্রসফায়ার অন্যায় জিনিসগুলোকে এস্টাবলিশ করতে চাই না, কিন্তু ভয়ের জায়গাটা থেকে আইনের যে কঠোর অবস্থানটা সরকারের নেওয়া উচিত ছিল, আমার কাছে মনে হচ্ছে সেই জায়গাটায় তাদের বিবৃতি, কথা বলার ধরন এবং কৌশলটাকে ভিন্নভাবে আমাদের দেখা উচিত ছিল। সেনাবাহিনীর প্রধান 2-4 দিন আগে যে বক্তব্যগুলো এসেছে বাংলাদেশে, সেখানে কিন্তু একটা জায়গা এসেছে যে আর না, অনেক হয়েছে, 8 মাস দেখেছি। আমি তার সাথে পুরোই এগ্রি যে আজকের আমরা যদি স্বাধীনতার পরে, বিশেষ করে 5 তারিখের জুলাই বিপ্লবের পরে আমরা যদি অন্তত 50,000 মিনিমাম 50,000 মানুষ যদি আমরা নিয়োগ দিতে পারতাম পুলিশ প্রশাসনে, তাহলে আপনি ঢাকা শহর সহ বড় বড় সিটিগুলোতে আপনি অন্তত এক্সট্রা 10,000 15,000 করে পুলিশ দিতে পারতেন। দুটো জিনিস তখন উপকার হতো, এক বিপ্লবীরা চাকরি পেত এবং তারা বিপ্লবী চেতনায় দেশকে গঠন করার জন্য এগিয়ে আসতো এবং তারা কিন্তু সেখানে ট্রেন আপ করে আমাদের একটা শক্তি হিসেবে তারা কাজ করতো। আজকে আমাদের হাতে সেই মানুষগুলোও নেই। প্রশাসনের মধ্যে এক ধরনের দুরবস্থা চলছে, পুলিশের মধ্যে এক ধরনের দুরবস্থা, হতাশা চলছে, এবং পুলিশও, আপনি বলছিলেন যে পুলিশও এখন ঠিকমতো কাজ করছে কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে। পুলিশ কাজ করবে কি করে? পুলিশ যখন কাজ করতে যাচ্ছে পুলিশের মধ্যে আপনার তো সেই লোক নেই, এবং যেই লোকগুলো আছে তারাও হতাশায় ভুগছে যে কোনো জায়গায় গেলে তাদের উপরে হামলা হচ্ছে কিনা, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে কিনা। এই কঠোরতম জায়গার কারণেই আজকের এই পরিস্থিতি আমাদের বাংলাদেশে হচ্ছে, যেখান থেকে উত্তরণের একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের সবার মধ্যে ঐক্যের মনোভাব তৈরি করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে এই সরকারের প্রতি সহযোগিতা করতে হবে। আমি গতকাল মনে হয় কোনো এক জায়গায় বলেছিলাম যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে যদি আপনি মনে করেন যে সরকার বিপদে আছে তাহলে ভুল, রাজনীতিবিদরাই আপনি বিপদে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছুই হবে না, উনি আজকে রিজাইন দিয়ে কালকে চলে গেলে বাংলাদেশ থেকে যাবে, উনি বিশ্বের যে কোনো জায়গায় ভালোভাবে লাইফ লিড করতে পারবে, তার কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হবে কাদের? যারা আজকের এই বিজয় করেছে, জুলাই বিপ্লবের সাক্ষী সেই সকল নাগরিকদের, সেই সকল যোদ্ধাদের এবং রাজনীতিবিদদের যারা 16 বছরে ভোট দিতে পারে নাই, নিতে পারে নাই, ক্ষমতায় আসার জন্য অপেক্ষা করছে। অতএব এন্ড অফ দ্য ডেতে আমাদের সমস্যা হচ্ছে এই বিএনপি জামাতের এবং আমাদের রাজনীতিবিদদেরই। অতএব আমরা যদি এখন না বুঝি, আমরা যদি এটা নিয়ে লড়ালড়িতে ব্যস্ত থাকি এবং কেউ কেউ মনে করি যে আমার এখানে যদি আওয়ামী লীগকে এস্টাবলিশ করি তাহলে আমার জন্য লাভ, অন্যর ক্ষতি হবে, সেই চিন্তা করা কিন্তু ভুল হবে। আপনাকে আপন বানালেও বিএনপিকেই বানাতে হবে, আর আপন বানালেও জামাতকে বানাতে হবে। এর বাহিরে আপনি অন্য কাউকে আপন চিন্তা করলে দেশের ক্ষতি হবে।